মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত নেত্রী হিসেবে যোগ্য নেত্রী মনে করি আজও, এবং ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব নেত্রী হিসেবে যোগ্য মনে করব। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি শখ কন্যার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনটা শুরু করছি ভাই দেবাংশু ভট্টাচার্যকে একটা ধন্যবাদ দিয়ে। কারণ দেবাংশুর খেলা হবে গানের একটা অংশ ছিল দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। আজ হুমায়ুন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে, কারণ মাত্র 24 ঘন্টাও কাটেনি হুমায়ুন নতুন দল খুলেছে। তার মধ্যে হুমায়ুন প্রার্থী ঘোষণা করেছে, আবার সেই প্রার্থীকে উইথড্র করেছে। 20 ঘন্টার মধ্যেই প্রার্থী বদল, হুমায়ুনের দলের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল। নিশা চট্টোপাধ্যায় তাকে প্রার্থী করছেন না হুমায়ুন। নিশাকে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবির। হ্যাঁ, রাজনীতির ময়দানে যে হুমায়ুন ঘেটে ঘর তা বাংলার মানুষ স্পষ্ট পরিষ্কার বুঝে গিয়েছে। আর এই নির্বাচন ঘোষণার আগে 6 মাস আগে, 1-2 মাস নয় 6 মাস আগে প্রার্থী ঘোষণা করে হুমায়ুন রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে চরম টোলের শিকার হচ্ছে। কারণ ভারতবর্ষের রাজনীতিতে এর আগে বহু রাজনৈতিক নতুন দলের জন্ম হয়েছে, কিন্তু এই নির্বাচন ঘোষণার 6 মাস আগে বা দল ঘোষণার দিনেই প্রার্থী ঘোষণা কখনো কোনো দিন দেখা যায়নি ভারতবর্ষের রাজনীতিতে। তাই হালে পানি না পেয়ে শেষমেশ বাবা হুমায়ুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে এত লম্পঝম্প শুরু করেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দনা শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত নেত্রী হিসেবে যোগ্য নেত্রী মনে করি আজও, এবং ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব নেত্রী হিসেবে যোগ্য মনে করব। বলছি বাবা হুমায়ুন, বড্ড দেরি করে ফেলেছো। ট্রেন যে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গিয়েছে, তাই যত মমতা অভিষেক বন্দনা করো না কেন বা প্রার্থীপদ উইথড্র করো না কেন, চিড়ে ভিজবে না তাতে। উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। মানে কে কি কোথা থেকে এসেছে ওসব জানার দরকার নেই। কেউ একটা কাউকে হাত ধরে এনে ডাইসে তুলে দিয়ে ওনার কানে কানে বলে দিয়ে গেল যে উনি অমুক জায়গা থেকে নির্বাচন লড়বে বলছে, প্রার্থী হবে বলছে, আর উনি সঙ্গে সঙ্গে তার হাত ধরে উঁচু করে অমুক জায়গা থেকে ইনি আমাদের প্রার্থী বলে ঘোষণা করে দিচ্ছে। আর যখন ফেসে যাচ্ছে তখন এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে হ্যাঁ হ্যাঁ করে দাঁত খেলাচ্ছে। তৃণমূলের লোকরাই তো সব করেছে, যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে, এখনো ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল, আমার তো সিদ্ধান্ত নিতে কোনো দেরি হয় না। এর আগে মসজিদ উদ্বোধনের দিনে দুজন কাক্কিরি নাকি দুবাই থেকে এসেছে বলে উনি নিজে তাদেরকে ডায়াসের ওপরে হাত ধরে জনগণের সঙ্গে পরিচয় করে দিল। পরে যখন জানা গেল সেই দুজনের মধ্যে একজন মুর্শিদাবাদ ও একজন মেদিনীপুরের, তখন উনি তার মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে টেনে আনলেন, বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী চক্রান্ত করে নাকি ওই সব কিছু করেছে। এবিপি আনন্দে উনি একেবারে ফলাও করে বললেন হায়দ্রাবাদ থেকে ওনার নিরাপত্তা রক্ষী আসছে 8 জন বন্দুকধারী। পরবর্তীতে যখন জানা গেল তাদের একজনও হায়দ্রাবাদ নয়, সবাই কলকাতার, তখন উনিও আবার তার মধ্যে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত দেখাতে শুরু করলেন, চক্রান্ত খুঁজে পেলেন। আর গতকালকের উনি সোশ্যাল মিডিয়ার এক উৎপটাং নিব্বি মামনিকে সেলিব্রিটি হিসাবে পরিচয় করিয়ে বালিগঞ্জ কেন্দ্রে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করার পর যখন সোশ্যাল মিডিয়াতে মামনির নরম গরম ভিডিও ভাইরাল হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তখন দাঁত কেলিয়ে সেই একই কথা বলছে এর পিছনে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত রয়েছে। তা বলি, সব যদি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত হবে, সব যদি তৃণমূল কংগ্রেস করবে, তা আপনি কোন পাকা দুর্ব ঘাসটা চিচ্ছেন নতুন দল খুলে? আসলে উনি বিজেপির টাকা ও সংবাদ মাধ্যমের আধিক্যতায় ফুলে বারখা ক্ষুদিরামের মতো দিক বিদিক শূন্য জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে, যে কারণে সংগঠন ঘোষণার আগে, সংগঠন তৈরির আগে উনি প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। সিম্বল পাওয়ার আগে 135 আসনে লড়ার কথা বলছে। রেজিস্ট্রেশন পাওয়ার আগে, নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন পাওয়ার আগে দলের নাম ঘোষণা করে দিচ্ছে এবং নিজে 2 জায়গায় লড়ার কথা বলছে। আর এদিকে ওনার নিজের ছেলে যে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়ে তৃণমূলের কোল আলো করে বসে আছে,
তাকে নিজের দলে আনতে ভুলে গিয়েছে। আসলে উনি যে পাগল হয়ে দিক বিদিক শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে তা ওনার ছেলেও খুব ভালো বুঝে গিয়েছে, যে কারণে ওনার ছেলে ওনার দলে না এসে সেফ সেল্টার তৃণমূল কংগ্রেসে বসে আছে। নিশ্চিন্তে থাকুন, আগামী দিনে উনি আরো অনেক সার্কাস দেখাবে বাংলার জনগণকে। একে শীতকাল চলছে, তার উপরে পৌষ পার্বণের মেলা বসে চারিদিকে, পয়সা দিয়ে কেন সার্কাস দেখতে যাবেন যখন বিনা পয়সায় হুমায়ুন আপনাদেরকে সার্কাস দেখাচ্ছে। উৎপাটিত করতে, গেউর তুলে বঙ্গোপসাগরে ফেলে দিতে আমরা জয়নিং পর্ব শুরু করছি। আমি অনুরোধ করবো জয়নিং প্রক্রিয়া করার। প্রথমে জয়নিং করবেন গোকুলনগর অঞ্চল থেকে বিজেপি থেকে আগত বলরাম গিরি, সামনে চলে আসবেন। দীপক মাইতি, তুহিন জানা, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের গোকুলনগর অঞ্চলের বলরাম গিরি, দীপক মাইতি, তুহিন জানা, অনুপ করণ, অদ্বৈত বেরা, সীতারাম মন্ডল, মিলন দাস, শম্ভু মাইতি, গৌতম আচার্য, তাপস সাহু, সুজিত প্রধান, এনারা আজকে আমাদের দলে যোগদান করলেন এবং অস্বীকার করার জায়গা নেই। ঘরের ছেলে আজকে ঘরে ফিরে এসছেন সবাই, তাই আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। এই রে, এদিকে শুভেন্দুবাবু হনুমানের হাতে খুন্তি তুলে দিয়েছে মুসলিম পিঠে ভাগ করার জন্য, আর ওদিকে ওনার গড়ের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, নেতা কর্মীরা তৃণমূলে যোগদান করছে দলে দলে। ও শুভেন্দুবাবু, একে তো 2021 বিধানসভা নির্বাচনে আপনার জয়ের ব্যবধান ছিল মাত্র 1900, তার উপরে আবার ওই কি জেনারেটর বন্ধের কেস চলছে কলকাতা হাইকোর্টে। তা যেভাবে বর্তমানে আপনার গড় থেকে তৃণমূলে যোগদান করছে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা, তাতে করে আপনি বাংলার কথা না ভেবে আগে নিজের গড় সামলান, আগে নিজের ঘর বাঁচান, না হলে তো আগামী 2026 বিধানসভা নির্বাচনে ঢাকি সমেত বিসর্জন হবে। যদিও আপনারা বর্তমানে নতুন লজিক এনেছেন, নতুন স্লোগান দিচ্ছেন, কিছু পেতে গেলে তো কিছু ছাড়তে হবে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। आयेन राज्यम लवणेन भोज्यम। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যাঁ, এর মানে গেজিটং উনিও বুঝে গিয়েছে 1 লক্ষ মতুয়া ভোট মায়ের ভোগে। বলেছিলাম না বিজেপি আসলে মুসলমান নয়, হিন্দুদের শত্রু। মিলল তো আজকের আমার কথা। শান্তনু ঠাকুর বলছে যে 50 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানকে তাড়াতে হলে বা বার করতে হলে 1 লক্ষ হিন্দুর বলিদান তো মেনে নিতে হবে। আর উপায় নেই, উনি 800 টাকায় মতুয়া কার্ড বেচে তো লন্ডন ঘুরে এসেছে, তাই কেলানি খাওয়ার ভয়ে এখন এইসব বকছে। গাঁজাখোরটা গাঁজার ধুমকিতে হয়তো ভুলে গিয়েছে পশ্চিমবাংলার SIR এর খসড়া তালিকায় যে 58 লক্ষ নাম বাদ পড়েছে, তার মধ্যে একটাও অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান নেই। আছে পশ্চিমবাংলারই ডবল ট্রিপল এন্ট্রি স্থানান্তরিত ও মৃত ভোটারদের নাম। আর কপাল ভালো এটা লোকসভা নির্বাচন নয়, না হলে এই যাত্রায় ওনার ওই হাফ প্যান্ট জাহাজ প্রতিমন্ত্রীর পদটা যেত মায়ের ভোগে। লিখে রাখুন, বলে দিচ্ছি, এই 1 লক্ষ নয়, যদি SIR এর ফাইনাল তালিকায় অন্তত 50-60 লাখ মতুয়ার নাম বাদ পড়ে, তাহলে ভারতীয় জনতা পার্টির হাতে যে 21টা মতুয়াগড়ের সিট রয়েছে, বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে নিজ্ঞাত 19টাতে গামাক্ষিন পড়বে। हर हर महादेव। যেমন পশ্চিমবাংলার রাজনৈতিক সমীকরণের অঙ্ক বা হিসেব না বুঝে হুমায়ুন কবির নিজেকে লাট সাহেব ভেবে কিং মেকার হওয়ার স্বপ্ন দেখছে, তেমন এই পশ্চিমবাংলার রাজনীতিতে মারপ্যাচ জটিল অঙ্কের হিসাবের মধ্যে এই SIR ঢুকিয়ে দিয়ে ক্ষমতা দখলের যে স্বপ্ন দেখেছিল ভারতীয় জনতা পার্টি, এবং তার ফলে ভারতীয় জনতা পার্টিতে বর্তমান যে চারগাছা নেতারা গোপে কালি ও মিনে করা পাঞ্জাবি পরে গলার শিরা ফুলিয়ে বড় বড় কথা বলছে, লিখে রাখুন আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর সেই চারগাছা নেতার গোপে কালি আর মিনে করা পাঞ্জাবি ফেলে হরিনামের দল খুলতে হবে। वाह क्या सीन है। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।